সুপ্রিয় শিক্ষার্থী অর্থাৎ নবাগত শিক্ষার্থী যারা একাদশ শ্রেণীতে ভর্তি হয়েছো সরকারি বরিশাল কলেজে, তাদেরকে অভিনন্দন জানাচ্ছি এবং শুভেচ্ছা জানাচ্ছি বাংলা বিভাগের পক্ষ থেকে। তো সুপ্রিয় শিক্ষার্থী, আমার পরিচয়ের আগেই আমি তোমাদেরকে পরিচিত করে দিচ্ছি আমার বাংলা বিভাগের সঙ্গে, অর্থাৎ আমার বাংলা বিভাগটি সরকারি বরিশাল কলেজের কোথায় অবস্থিত। আমরা একটি চিত্র দেখতে পাচ্ছি, একটি শহীদ মিনার দেখা যাচ্ছে। শহীদ মিনারের পিছনে তিনতলা বিশিষ্ট একটি ভবন দেখা যাচ্ছে। এই ভবনের তিনতলায় আমাদের বাংলা বিভাগটি অবস্থিত। এই যে ছোট্ট আরেকটি ছবি দেখা যাচ্ছে, এই যে আমি মার্কিং করে দিলাম তিনতলায় শহীদ মিনারের পিছনে, এই যে এই জায়গাটা দিয়ে আমার বাংলা বিভাগ অবস্থিত। তো সুপ্রিয় শিক্ষার্থী, এই বাংলা বিভাগের সাথে পরিচয় করিয়ে দেওয়ার মূল কারণ হচ্ছে এই যে তোমরা 2 বছর আমাদের সাথে থাকবে, একাদশ এবং দ্বাদশ শ্রেণী। এই 2 বছরে বাংলা সংক্রান্ত যে কোনো সমস্যা, সেটা বাংলা প্রথম পত্র কিংবা বাংলা দ্বিতীয় পত্র সংক্রান্ত যে কোনো সমস্যা হলে সরাসরি বাংলা বিভাগে চলে আসবে। অবশ্যই সেটা যখন করোনা নামক মহামারী আমাদের এই বিশ্ব থেকে দূরীভূত হয়ে যাবে এবং সরকার স্কুল কলেজ খুলে দেবে এবং আবারও স্বাভাবিক অবস্থায় আমরা ফিরে আসব, ঠিক তখনকার কথা বলছিলাম, যে তখন যদি কোনো ধরনের সমস্যা হয় অবশ্যই আমাদের এই বাংলা সংক্রান্ত যে কোনো সমস্যা নিয়ে বাংলা বিভাগে চলে আসবে। তো যাই হোক সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা যারা নবাগত স্টুডেন্ট, বিজ্ঞান বিভাগ, মানবিক বিভাগ এবং ব্যবসা শিক্ষা বিভাগের সবাই ভালো আছো, সুস্থ আছো, সুন্দর আছো এবং সরকারের নির্দেশিত স্বাস্থ্যবিধি অবশ্যই মেনে চলছো। সুপ্রিয় শিক্ষার্থী, আহ, আমরা স্বপ্নিল পৃথিবী থেকে একটু ঘুরে আসব। আহ, স্বপ্নিল পৃথিবী থেকে ঘুরে আসবো এই কারণে যে আজকে আমি তোমাদের জন্য যে ক্লাসের আয়োজন করেছি সেই ক্লাসটি কোন টপিকসের উপর নেওয়া হয়েছে সেটি জানার জন্য আমরা ঘুরে আসব স্বপ্নিল পৃথিবী থেকে। আসলে আমার নিজস্ব একটি পৃথিবী, সেই পৃথিবীর নাম স্বপ্নিল পৃথিবী। আমি পরিচয় তো দেবই, তার আগে একটু বলে নিচ্ছি আমার ডাক নাম স্বপ্নিল। তো যাই হোক, এই স্বপ্নিল পৃথিবী থেকে ঘুরে আসব এবং জেনে আসব যে আসলে আজকে আমাদের ক্লাসের আলোচ্য বিষয় কি। একাদশ শ্রেণীর শিক্ষার্থীদেরকে অনলাইন অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। তোমাদেরকে জানাই 2020টি নীল অপরাজিতা ফুলের শুভেচ্ছা এবং আমার খুবই একটি প্রিয় ফুল, সেই ফুলটির নাম হচ্ছে কাঁচামরিচ ফুল। তো তোমাদেরকে জানাই 2021টি কাঁচামরিচ ফুলের শুভেচ্ছা। তো 2020 এবং 2021 শিক্ষাবর্ষের নবাগত শিক্ষার্থীদেরকে অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। প্রথমেই পরিচয় পর্ব।
আমি মোহাম্মদ মবিনুল আহসান, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, গভর্নমেন্ট বরিশাল কলেজ, বরিশাল। 29তম বিসিএস সাধারণ শিক্ষা। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেই বিষয়টি হচ্ছে বাংলা প্রথম পত্র। আমাদের আলোচ্য বিষয় এই বাংলা প্রথম পত্রের সিলেবাস ও মান বন্টন সম্পর্কিত আজকের আলোচনা। সঙ্গে সঙ্গে আমরা বই অর্থাৎ বাংলা প্রথম পত্র কোন বইটি কিনবে তোমরা, অনেকেই আমাকে ফোন করেছিলে, অনেক অভিভাবক আমাকে ফোন করেছিল। তো যাই হোক, সে সম্পর্কিত আলোচনা আজকে আমরা করব। সুপ্রিয় শিক্ষার্থী, তোমাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে বাংলা বিভাগে আমরা মোট 3 জন শিক্ষক রয়েছি। আমি বিভাগীয় প্রধান। আমার সাথে রয়েছে প্রভাষক মোহাম্মদ সাইফুল ইসলাম এবং খণ্ডকালীন প্রভাষক শাহ আলম সর্দার। তো তাদের ক্লাসও তোমরা অবশ্যই পাবে। সোমবার ক্লাসটি আমি তোমাদের সাথে নেব। বুধবার শাহ আলম সর্দার খণ্ডকালীন প্রভাষক, তিনি ক্লাসটি নেবেন এবং শনিবার সেই ক্লাসটি নেবে মোহাম্মদ সাইফুল ইসলাম, প্রভাষক, বাংলা বিভাগ। তো সুপ্রিয় শিক্ষার্থী, আমরা আজকের ক্লাসের যে আলোচ্য বিষয় সিলেবাস এবং মান বন্টন সে সম্পর্কিত আলোচনায় আমরা এখনই চলে যাব। প্রথমেই তোমরা একটি দেখতে পাচ্ছ স্ক্রিনে যে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড কর্তৃক একটি গণবিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল। আসলে বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছিল, আমরা যদি একটু লক্ষ্য করি, 20/9/2020 অর্থাৎ 20 সেপ্টেম্বরে। তো এই 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 গণবিজ্ঞপ্তিটি আমি পেয়েছিলাম 21-22 তারিখে। এর পরপরই আমি সেটা বিভিন্ন গ্রুপে পোস্ট করেছিলাম, অফিসিয়াল গ্রুপে এবং অন্যান্য গ্রুপে পোস্ট করেছিলাম। কিন্তু তার পূর্বে যেসব শিক্ষার্থী আমাকে ফোন দিয়েছিল এবং অভিভাবকরা ফোন দিয়েছিল, তাদেরকে আসলে আমি বলতে পারিনি যে বাংলা বইটি একটু পরে কেনা উচিত। তো যাই হোক, যারা এখনো বই কেননি তারা অবশ্যই নতুন বইটি কিনে নেবে। কারণ এই গণবিজ্ঞপ্তিতে একটি কথা বলা আছে যে যে বাংলা সহপাঠ অর্থাৎ বাংলা যেই সাহিত্য পাঠ, গদ্য এবং কবিতা এবং বাংলা সহপাঠ, এছাড়া ইংরেজি বই এবং আমাদের যে আইসিটি তথ্য প্রযুক্তি বই, এই 3টি বই কিছু জিনিস পরিবর্তন করে প্রকাশিত হবে। তো এই 3টি বই 1 অক্টোবরের পর কিনতে বলা হয়েছে, অর্থাৎ এখন তোমরা ইচ্ছা করলে বইটা বাংলা বইটি কিনতে পারো। তো বাজারে 1 তারিখই মূলত নতুন বইটি এসে পড়েছে। তো 2020 এবং 21 শিক্ষাবর্ষের, দেখো আমরা বাংলা প্রথম পত্র নিয়ে যেহেতু কথা বলছি, দেখো এটি 30/9/2020 অর্থাৎ 30 সেপ্টেম্বর এটি এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছিল। তো কোন কবিতা বা কোন গদ্য পরিবর্তিত হবে আমরা এই 30/9 এর আগেও জানতে পারিনি। তো যাই হোক, সুপ্রিয় শিক্ষার্থী, আসলে 2019-20 শিক্ষাবর্ষে যেই গদ্য এবং কবিতাগুলো ছিল সেখান থেকে 4টি গদ্য এবং 6টি কবিতা পরিবর্তন করা হয়েছে, বাকিগুলো একই রাখা হয়েছে। আমরা একটু দেখে নেব যে আসলে আমাদের সিলেবাসে বাংলা প্রথম পত্রে কোন 12টি গদ্য এবং কোন 12টি কবিতা আমাদেরকে পড়তে হবে। তো সুপ্রিয় শিক্ষার্থী, আমরা একটু দেখি যে 1 নম্বরে আছে যে বাংলার নব্য লেখকদিগের প্রতিনিবেদন, এটার লেখক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। এরপরে 2 নম্বরে আছে অপরিচিতা। অপরিচিতা রবীন্দ্রনাথ ঠাকুরের একটি গল্প, ছোট গল্প। আর বাংলার নব্য লেখকদিগের প্রতিনিবেদন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের একটি প্রবন্ধ। তো একটি প্রবন্ধ পাওয়া গেল এবং একটি গল্প পাওয়া গেল। 3 বিলাসী, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় লেখক। তো এই বিলাসীটা একটি গল্প। আহ তো আমরা 2টি গল্প পেলাম। গৃহ একটি প্রবন্ধ রোকেয়া সাখাওয়াত হোসেনের। তো আমরা 2টি প্রবন্ধ পেলাম। 5 নম্বর আছে আহ্বান, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের, এটি একটি গল্প। এরপরে 6 নম্বরে আছে দেখা যাচ্ছে আমার পথ, কাজী নজরুল ইসলাম, এটি একটি প্রবন্ধ।
তো এই যে আমার পথ, গৃহ এবং বাঙ্গালার নব্য লেখক দিগের প্রতি নিবেদন, এই তিনটি হচ্ছে প্রবন্ধ, এবং অপরিচিতা, বিলাসী এবং আহ্বান, এই তিনটি হচ্ছে গল্প। তো আমরা প্রথম যেই আমাদের পরীক্ষা হয়, প্রথম অর্থাৎ অর্ধবার্ষিক পরীক্ষা, সেই অর্ধবার্ষিক পরীক্ষায় 1 থেকে 6, এই যে যেই 6টি অর্থাৎ 3টি প্রবন্ধ এবং 3টি গল্প আমরা দেখতে পাচ্ছি, এখান থেকেই প্রশ্ন হবে। এবং পরবর্তীতে যখন আমরা বার্ষিক পরীক্ষা হবে, বাকি এই যে 6টি, যেটা আমরা দেখতে পাচ্ছি মানব কল্যাণ, আবুল ফজলের, মাসি পিসি, মানিক বন্দ্যোপাধ্যায়ের, এবং 52 দিনগুলো শেখ মুজিবুর রহমান অর্থাৎ আমাদের বঙ্গবন্ধু লেখক এটার, রেইনকোট আমরা দেখতে পাচ্ছি আখতারুজ্জামান ইলিয়াস, এবং মহাজাগতিক কিউরেটর মোহাম্মদ জাফর ইকবাল, এবং নেকলেস গিদা মোপাসা, লেখক হলো গিদা মোপাসা। তো এই যে বাকি যে 6টি আমরা দেখতে পাচ্ছি 7 থেকে 12 পর্যন্ত আমরা যা দেখতে পাচ্ছি, তো এই মানব কল্যাণ থেকে, এগুলো মূলত বার্ষিক পরীক্ষার জন্য। আর বার্ষিক পরীক্ষায় মূলত আমরা এই 12টি গদ্য থেকেই, অর্থাৎ গল্প বা প্রবন্ধ থেকেই প্রশ্ন হয়, কিন্তু আমরা প্রথম অর্ধবার্ষিক পরীক্ষার জন্য আমরা এই প্রথম 6টি রেখেছি। এরপর 7 থেকে 12 বার্ষিক পরীক্ষা, প্লাস আসলে মূলত পুরো 12টি গদ্য থেকেই বার্ষিক পরীক্ষায় প্রশ্ন হবে। তো সুপ্রিয় শিক্ষার্থী, আমরা অর্ধবার্ষিক পরীক্ষার জন্য 1 থেকে 6 যেই গল্প এবং প্রবন্ধগুলো আছে সেগুলো ভালোভাবে আয়ত্তে নিয়ে আসব। তো সুপ্রিয় শিক্ষার্থী, আমরা এবার চলে যাচ্ছি 12টি কবিতায়। তো 12টি কবিতার মধ্যে দেখা যাচ্ছে যে প্রথম যে কবিতাটি সেটি হলো বিভীষণের প্রতি মেঘনাদ, মাইকেল মধুসূদন দত্ত। এরপরে 2 নম্বরে দেখা যাচ্ছে সোনার তরী, রবীন্দ্রনাথ ঠাকুর, এবং 3 নম্বর বিদ্রোহী, কাজী নজরুল ইসলাম। 4 নম্বর প্রতিদান, জসিমউদ্দিন। আহ 5 নম্বরে সুচেতনা কবিতা, এর লেখক জীবনানন্দ দাশ, এবং তাহারই পরে মনে, কবি সুফিয়া কামাল। তো এই 6টি আমাদের অর্ধবার্ষিক পরীক্ষার জন্য সিলেবাসে অন্তর্ভুক্ত থাকবে। আমরা দেখাবো যে আসলে আমাদের যে সিলেবাসটা, অর্থাৎ যে প্রসপেক্টাসটা তোমরা পেয়েছো, সেখানে আমাদের পূর্বের সিলেবাসটা চলে গেছে। নতুন জিনিস তো আমরা পরে জানতে পেরেছি, যার কারণে সেটা অন্তর্ভুক্ত করতে পারিনি। তো আমরা সেই কারণে এখানেই আমি শনাক্ত করে দিচ্ছি যে এই প্রথম 6টি অর্ধবার্ষিক পরীক্ষার জন্য আমাদের সিলেবাসে অন্তর্ভুক্ত থাকবে, এবং পরবর্তী যে 7 নম্বর থেকে শুরু করে পদ্মা থেকে, অর্থাৎ পদ্মা একটি কবিতা, এর রাইটার ফররুখ আহমেদ। 8 নম্বরে দেখা যাচ্ছে 18 বছর বয়স, সুকান্ত ভট্টাচার্য, এবং 9 নম্বর ফেব্রুয়ারি 1969 শামসুর রাহমান। রাহমান লক্ষ্য রাখতে হবে। তো আমি কিংবদন্তির কথা বলছি, আবু জাফর ওবায়দুল্লাহ। 11 নম্বরে আছে নুরুল দিনের কথা মনে পড়ে যায়, সৈয়দ শামসুল হক, এবং 12 নম্বরে দেখা যাচ্ছে ছবি, আবু হেনা মোস্তফা কামাল। তো সুপ্রিয় শিক্ষার্থী, এই 7 থেকে 12 নম্বর অর্থাৎ ছবি পর্যন্ত এই অংশটা আমরা বার্ষিক পরীক্ষার জন্য, মূলত বার্ষিক পরীক্ষায় এই কয়টি পড়াবো, কিন্তু পরীক্ষার সময় কিন্তু 1 থেকে 12, অর্থাৎ পুরো কবিতা, এই 12টি কবিতা থেকেই প্রশ্ন হবে তোমাদের জন্য। আর অর্ধবার্ষিক পরীক্ষায় প্রথম 6টি কবিতা থেকে তোমাদের জন্য প্রশ্ন হবে। উম, তদ্রুপভাবে 12টি গদ্যর মধ্যে থেকে এই 6টি গদ্য থেকে তোমাদের জন্য অর্ধবার্ষিক পরীক্ষায় প্রশ্ন হবে। তো এই 6টি গদ্য এবং 6টি কবিতা অবশ্যই তোমরা খুব উম, ভালোভাবে আয়ত্তে নিয়ে আসবে। তো সুপ্রিয় শিক্ষার্থী, আসলে এখানে যেই গল্প বা প্রবন্ধগুলো পরিবর্তিত হয়েছে, আমরা সেইটা তোমাদেরকে জানিয়ে দেব যে 2019-20 শিক্ষাবর্ষের সাথে 2020 এবং 21-এর পার্থক্যটা কোথায়, অর্থাৎ সিলেবাসের কোন অংশটি পরিবর্তিত হয়েছে। তো আমরা জানলাম। আমরা একটু বইটি দেখে নিই। অর্থাৎ এই যে আমরা দেখতে পাচ্ছি একটা সাহিত্য পাঠ, আমাদের বাংলা প্রথম পত্র, এই সাহিত্য পাঠ অংশে রয়েছে গদ্য এবং কবিতা। এটা একাদশ এবং দ্বাদশ শ্রেণীর জন্য শিক্ষা বোর্ড কর্তৃক নির্ধারিত। তো জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড কর্তৃক নির্ধারিত এই বইটি তোমাদেরকে কিনতে হবে, এটা বোর্ডের বই। তো এর বাইরে কোনো বই তোমরা কিনতে পারবে না, বা অন্য কোন রাইটারের কিনবো আসলে সেটা বলার কোনো সুযোগ নেই। আসলে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড যে বইটি নির্ধারণ করে দিয়েছে সেটিই তোমাদেরকে কিনতে হবে। তো আমরা এর পিছনের অংশটি যদি দেখি, আমরা এখানে দেখো পিছনের অংশে এই বইটি লেখাই আছে 2020-2021 শিক্ষাবর্ষের জন্য এটি, এবং এটা শিক্ষা মন্ত্রণালয়ের একটা প্রজেক্ট।
তো সুপ্রিয় শিক্ষার্থী, এই যে বইয়ের কাভার পেজটি তোমরা দেখতে পেলে, আসলে আমাদের বাংলা প্রথম পত্রে এই সাহিত্য পাঠ অংশে আহ, গদ্য এবং কবিতা এই বইটির মধ্যেই রয়েছে। আমরা একটু ভিতরের পাতায় যদি যাই, আমরা দেখবো এই সাহিত্য পাঠের পরের পৃষ্ঠায় আছে যে আসলে লেখক এবং সংকলকের নাম। এখানে লেখকের নাম দেওয়া আছে যে ডক্টর বিশ্বদেব চৌধুরী। আসলে উনি আমার ঢাকা ইউনিভার্সিটির স্যার, অধ্যাপক ডক্টর সৈয়দ আজিজুল হক। উনিও আমার স্যার। এবং সবচেয়ে মজার ব্যাপার কি তোমাদেরকে একটু বলি, যে আসলে এই সৈয়দ আজিজুল হক স্যার এই সরকারি বরিশাল কলেজে এসেছিল, এবং আমার এই সরকারি বরিশাল কলেজে বাংলায় অনার্স ছিল না, সেটি চালুর জন্য, পরিদর্শনের জন্য এই সৈয়দ আজিজুল হক স্যার এসেছিল ঢাকা ইউনিভার্সিটি থেকে। তো আমার যেহেতু সরাসরি স্যার ছিল, আমি তার ছাত্র ছিলাম, তো স্যার আমাকে দেখে খুশি এবং আনন্দিত হয়, এবং এই বরিশাল কলেজে বাংলা বিভাগে অনার্সের অনুমোদন দিয়ে যায়, এবং এরপর থেকেই মূলত এই সরকারি বরিশাল কলেজে বাংলা বিভাগ অর্থাৎ বাংলায় অনার্স চালু হয়েছে। তো স্যারকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, অধ্যাপক ডক্টর সৈয়দ আজিজুল হক স্যারকে। স্যার, আপনি দীর্ঘজীবী হন, ভালো থাকুন, সুস্থ থাকুন। এরপর দেখা যাচ্ছে অধ্যাপক ডক্টর সরকার আব্দুল মান্নান, অধ্যাপক মোহাম্মদ রফিকুল ইসলাম, ডক্টর সৈয়দ শাহরিয়ার রহমান এবং প্রীতিশ কুমার সরকার। তো সুপ্রিয় শিক্ষার্থী, এই যে লেখকদের নাম আমরা একটু দেখে নিলাম। তো আমরা যদি দেখি, এবং সম্পাদক দেখো, যে অধ্যাপক ডক্টর মাহবুবুল হক। তো সাহিত্য পাঠ অংশের সম্পাদক হলো অধ্যাপক ডক্টর মাহবুবুল হক। বাজারে যে বললেই হবে যে সাহিত্য পাঠ উচ্চ মাধ্যমিক পর্যায়ের, তো সেই বইটি তোমাদেরকে দিয়ে দেবে। তো সুপ্রিয় শিক্ষার্থী, এর পরের পেজে যদি যাই, অর্থাৎ প্রথম পেজ কাভার পেজ, এর পরের অংশে লেখক এবং সম্পাদকের নাম আমরা দেখতে পেলাম। এই সাহিত্য পাঠের পরের পেজ গেলে আমরা দেখব সূচিপত্র। তো এখানে আমরা সূচিপত্রে দেখো, সুপ্রিয় শিক্ষার্থী, যে এখানে 30টি গদ্য রয়েছে। এই যে সূচিপত্র, দেখো গদ্য 30টি গদ্য থেকে আমাদের কিন্তু এই 30টি গদ্য পড়তে হবে না, আমাদেরকে পড়তে হবে 12টি গদ্য। ওই যে আমি সর্বপ্রথম যেই পেজে দেখালাম যে 12টি গদ্যের নাম, সেই 12টি গদ্য এখান থেকে বাছাই করে আমাদেরকে পড়তে হবে। দেখো, এই যে 3 নম্বরের যেটা, এটা আমাদের জন্য পাঠ্য, বাংলার নব্য লেখক দিগের প্রতিনিবেদন, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। তোমরা যদি খেয়াল করো, তো এরপরে এই যে মহুয়া আত্মচরিত কিংবা কারবালার প্রান্তর, এগুলো তোমাদের পড়তে হবে না। এই 30টা থেকে 12টি গদ্য তোমরা সিলেবাস অন্তর্ভুক্ত যে 12টি গদ্য, সেই 12টি পড়বে। এরপর যেমন দেখো 5 নাম্বারের যেটা অপরিচিতা, এটা এটা পড়তে হবে আমাদেরকে। তারপর 7 নাম্বার যেটা বিলাসী, সেটা পড়তে হবে। 8 নাম্বারের যেটা গৃহ, সেটা পড়তে হবে আমাদেরকে। 10 নম্বরে আছে আহ্বান, তো এইটা পড়তে হবে আমাদেরকে। এবং 11 নম্বরে যে আমার পথ, এটা পড়তে হবে। এই যে 1 2 3 4 5 6, এই 6টি আমাদেরকে পড়তে হবে অর্ধবার্ষিক পরীক্ষার জন্য। এরপর বাকি এই 6টি আমরা পড়ব। যেমন এই যে 14 নম্বর আছে মানব কল্যাণ, এই মানব কল্যাণ আমরা পড়ব। তারপরে 17 নম্বর আছে মাসি পিসি, 20 নম্বর আছে 52 দিনগুলো, এবং 28 নম্বর আছে রেইনকোট, এবং 29 নম্বরে আছে মহাজাগতিক কিউরেটর, এবং 30 নম্বরে আছে নেকলেস। তো এই 6টি, এই যে 1 2 3 4 5 6, এই 6টি আমাদের বার্ষিক পরীক্ষার জন্য পড়তে হবে। তো বাকি যেগুলো এই যে আমাদের সিলেবাস অন্তর্ভুক্ত না, এগুলো আমাদের কিন্তু পড়তে হবে না। অনেক ছাত্রছাত্রী কোশ্চেন করে, স্যার গদ্য তো 30টা রয়েছে আমাদের বইতে, বই কেনার পর তোমরা একটা ইর মধ্যে পড়ে যাও, যে দ্বিধাদ্বন্দ্বে পড়ে যাও, স্যার আমরা কি করব। আসলে এই যে এই 12টি গদ্যই তোমরা পড়বে। এই 12টি গদ্য মূলত গল্প এবং প্রবন্ধের সম্মিলিত রূপ। তো এই 12টি আমাদের সিলেবাস অন্তর্ভুক্ত। এই 12টি থেকে আমাদের একদম বোর্ড, যে পরীক্ষাটি হবে, তোমরা যখন উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে, এই 12টি গদ্য থেকেই কিন্তু পরীক্ষা হবে। তো সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা আশা করি বুঝতে পেরেছো। আমরা পরের পেজে যদি যাই, ওই বইরই সাহিত্য পাঠ বইয়ের, তো দেখবো যে সেখানে সূচিপত্র দেওয়া আছে। সেই সূচিপত্রটি কিসের, যে কবিতার। এই যে দেখো সূচিপত্র কবিতা। তো এই কবিতার এখানেও আমরা দেখতে পাচ্ছি যে বইয়ের মধ্যে 30টি কবিতা দেওয়া আছে। তো এই 30টি কবিতা থেকে আমাদের 12টি কবিতা পড়তে হবে। 4 নম্বর কবিতাটি যেমন আমাদের পড়তে হবে বিভীষণের প্রতি মেঘনাদ। এরপর দেখো 7 নম্বর কবিতা, যে সোনার তরী, পড়তে হবে। অন্যগুলো কিন্তু পড়তে হবে না, আবারও বলছি। তবে তুমি নিজের জানার জন্য পড়ে নিতে পারো, কিন্তু
আমাদের বোর্ডে যে প্রশ্ন হবে সেখানে থেকে কিন্তু এই 12টি কবিতা থেকে মূলত প্রশ্ন হবে। তো 10 নম্বরে দেখো বিদ্রোহী, এই বিদ্রোহী কবিতাটি আমাদের পড়তে হবে। এবং 12 নম্বরে আছে প্রতিদান জসীমউদ্দিনের, এবং 13 নম্বরে আছে সুচেতনা জীবনানন্দ দাশের, এবং 14 নম্বরে আছে তাহারই পরে মনে, তাহারই পরে মনে। তো 1 2 3 4 5 6, এই যে 6টি আমরা দেখতে পাচ্ছি, এই 6টি কবিতা থেকে অর্ধবার্ষিক পরীক্ষা আমাদের প্রশ্ন হবে। তো সুপ্রিয় শিক্ষার্থী, এই 6টি কবিতা অবশ্যই খুব ভালোভাবে আয়ত্ত করে নেবে। আর আমরা তো অবশ্যই ক্লাস নেব অনলাইনে, সেই ক্লাসগুলো অবশ্যই মনোযোগ সহকারে দেখবে এবং শুনবে। তো দেখো, এরপরে 16 নম্বরে আছে পদ্মা। এই কবিতাটি আমাদের সিলেবাস অন্তর্ভুক্ত। 18 নম্বরে 18 বছর বয়স, এবং 19 সে দেখা যাচ্ছে ফেব্রুয়ারি 1969, ফেব্রুয়ারি 1969। এরপর 21 নম্বরে দেখা যাচ্ছে আমি কিংবদন্তির কথা বলছি, এবং 24 নম্বরে দেখা যাচ্ছে নুরুল দিনের কথা মনে পড়ে যায়, এবং 25 নম্বরে যে ছবি, ছবি কবিতাটি, এই ছবি কবিতাটি অবশ্যই আমরা পড়ব। তো এই যে বাকি যে 6টি কবিতা, এটা আমাদের বার্ষিক পরীক্ষার সময় আমরা পড়াবো, আমাদের সিলেবাস অন্তর্ভুক্ত। তো এই 6 6 12টি কবিতা মিলিয়ে কিন্তু উচ্চ মাধ্যমিক পরীক্ষা হবে, এবং আমাদের বার্ষিক পরীক্ষায় 12টি কবিতা থেকেই তোমাদের জন্য প্রশ্ন থাকবে। তো আমরা গদ্য এবং কবিতার সাথে পরিচিত হলাম। এখানে যদিও 30টি কবিতা রয়েছে, আমাদের 30টি কবিতাই পড়তে হবে না। আমরা পড়ব 12টি কবিতা, আবারও বলছি 12টি গদ্য এবং 12টি কবিতা পড়ব। বোর্ড সিলেবাস অন্তর্ভুক্ত যেই বিষয়গুলো, সেগুলোই আমরা আয়ত্তে আনার চেষ্টা করব। তো এরপর আমরা চলে যাব সহপাঠ সম্পর্কিত আলোচনায়। যে এই যে সহপাঠ সম্পর্কিত আলোচনায় আমরা আসব, আমাদের বাংলা প্রথম পত্রের মধ্যে আরেকটি বিষয় অন্তর্ভুক্ত, সেটি হলো সহপাঠ। সাহিত্য পাঠের পরপরই সহপাঠ। এই যে সহপাঠ, এই সহপাঠে আছে উপন্যাস ও নাটক। তো একটি নাটক এবং একটি উপন্যাস আমাদের অন্তর্ভুক্ত। তো এই একাদশ এবং দ্বাদশ শ্রেণীর জন্য এটা হলো কাভার পেজ সহপাঠ। যেই বইটি আমাদের রয়েছে জাতীয় শিক্ষাক্রম এবং পাঠ্যপুস্তক বোর্ড কর্তৃক, এই বইটি নির্ধারিত আমাদেরকে এই সহপাঠ বইটি বাংলা প্রথম পত্রের সাথে পড়তে হবে। অর্থাৎ বাংলা প্রথম পত্রের দুইটি অংশ, একটি হচ্ছে সাহিত্য পাঠ আর একটি হলো সহপাঠ। সহপাঠে রয়েছে উপন্যাস ও নাটক, আর সাহিত্য পাঠে রয়েছে গদ্য এবং কবিতা। তো আমরা সহপাঠের যদি পরের পেজে যাই, অর্থাৎ কাভার পেজের উল্টালেই আমরা দেখতে পাবো যে এখানে আম, কাভার পেজটি উল্টালেই আমরা দেখতে পাবো যে পরের পেজই এই সহপাঠের যেই উপন্যাসটি, অর্থাৎ কোন উপন্যাস আমাদের পাঠ্য, সেটা হলো লাল সালু। এইটার রাইটার সৈয়দ ওয়ালিউল্লাহ। আর নাটক আমাদের কোনটি পাঠ্য সেটিও আমরা পেয়ে যাব, সেটি হলো সিরাজউদ্দৌলা। তো সিরাজউদ্দৌলা লিখেছেন সিকান্দার আবু জাফর। তো উপন্যাস লাল সালু পড়তে হবে এবং নাটক পড়তে হবে সিরাজউদ্দৌলা, অর্থাৎ একটি নাটক এবং একটি উপন্যাসও পাঠ্য। তাহলে আমরা পেলাম কি? আমরা যদি একটু দেখি যে 12টি গদ্য, 12টি কবিতা, 12 12 24, এবং এই যে উপন্যাস একটি, নাটক একটি, তাহলে 24 25 26, অর্থাৎ এই 26টি টপিকস তোমাদের বাংলা প্রথম পত্রে পড়তে হবে। যার মান বন্টনের দিকে যদি আমরা তাকাবো, যখন আমরা মান বন্টন নিয়ে আলোচনা করব, এই 26টি টপিকসের উপরে 100 মার্কের পরীক্ষা তোমাদের হবে। আর আমরা একাদশ শ্রেণীতে এই বাংলা প্রথম পত্র পড়াবো, এবং দ্বাদশ শ্রেণীতে যখন তোমরা উঠবে তখন তোমাদেরকে বাংলা দ্বিতীয় পত্র পড়াবো। তো এই আমরা যদি লেখক এবং সংকলকের দিকে তাকাই, সেই একই লেখক, অর্থাৎ সাহিত্যপাঠ যারা লিখেছেন তাদেরই নাম এখানে লক্ষ্য করা যাচ্ছে। এই যে দেখো, সেই আমার স্যার বিশ্বদেব চৌধুরী স্যার, সৈয়দ আজিজুল হক স্যার, এবং অন্যান্য ইউনিভার্সিটির স্যার যারা, তারাও এখানে রয়েছে। এবং সম্পাদক হিসেবে সেই অধ্যাপক ডক্টর মাহবুবুল হক রয়েছে, এবং সমন্বয়ক হিসেবে গৌরাঙ্গ লাল সরকারের নাম এখানে লেখা আছে। তো সুপ্রিয় শিক্ষার্থী, আমরা বুঝে গেছি বাংলা প্রথম পত্রে আমাদের পড়তে হবে 26টি টপিকস, তার মধ্যে 12টি গদ্য, 12টি কবিতা, একটি নাটক এবং একটি উপন্যাস। ওকে, হ্যাঁ আমরা বুঝলাম। তো সুপ্রিয় শিক্ষার্থী, প্রসপেক্টাস, যারা প্রসপেক্টাস পেয়েছে, অর্থাৎ ভর্তি হওয়ার পরই তোমাদের হাতে ধরিয়ে দেওয়া হয়েছে একটি প্রসপেক্টাস। তো প্রসপেক্টাসটি এই যে বাংলা বই সংশোধনের আগে, অর্থাৎ সিলেবাসের সংশোধন এসেছে কিন্তু এই 1 তারিখে, অর্থাৎ 1 অক্টোবর।
কিন্তু এই এই প্রসপেক্টাসটা আগেই ছাপানো হয়ে গেছে। তো ছাপানো হওয়ার কারণে যেই ঘটনাটি ঘটেছে সেই ঘটনাটি তোমাদের কাছে তুলে ধরছি। সেটি হচ্ছে যে আসলে ওই পূর্বের যে সিলেবাস অর্থাৎ 2019-20 শিক্ষাবর্ষের অর্থাৎ যারা এখন দ্বাদশ শ্রেণীতে আছে তাদের সিলেবাসটি এখানে দিয়ে দেওয়া হয়েছে। যেহেতু তখন আমরা কেউই জানতাম না যে বাংলা বইয়ের পরিবর্তন আসতে পারে। পরিবর্তনের নোটিশ কিন্তু আসছে 20 সেপ্টেম্বর, যেটা আমাদের নজরে পড়েছে 24 সেপ্টেম্বরে। এবং কি পরিবর্তন হবে সেটা আসছে 30 অক্টোবর, এবং 1 তারিখে বাজারে বই এসেছে, যার কারণে আসলে আমাদের বোঝার কোনো উপায় ছিল না। তো যাই হোক, তোমরা যেমন ধরো বিড়াল আগে ছিল, এই বিড়াল এখন কিন্তু আমাদের নেই। তো তার পরিবর্তে আমরা তো দেখেছি যে আসলে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়েরই আরেকটি বাংলার নব্য লেখকদিগের প্রতি নিবেদন, এই বিষয়টি তোমাদের জন্য অন্তর্ভুক্ত করা হয়েছে। তো এরপর অপরিচিতা, এটা আগের বছর ছিল, এটা তোমাদের থাকবে। তো এরপর চাষার দুঃখ নেই, এর পরিবর্তে রোকেয়া সাখাওয়াত হোসেনের গৃহ নামক একটি প্রবন্ধ তোমাদের পাঠ্য অন্তর্ভুক্ত করা হয়েছে। এরপর আহ্বান রয়েছে, আমার পথ রয়েছে, জীবন ও বৃক্ষের পরিবর্তে তোমাদের জন্য রয়েছে এখানে আমরা যদি দেখি যে এই যে জীবন ও বৃক্ষ, এটার পরিবর্তে আসবে আরেকটি, সেই ব্যাপারটি হলো এসেছে যে এটি বিলাসী। তো এখানে আমরা আসলে জীবন ও বৃক্ষ আমাদের বাদ যাবে, বিড়াল বাদ যাবে এবং চাষার দুঃখ বাদ যাবে, আর বাকি তিনটি থাকবে, অপরিচিতা, আহ্বান এবং আমার পথ, এগুলো থাকবে। তো এই তিনটির পরিবর্তে যে চাষার দুঃখ, জীবন ও বৃক্ষ এবং বিড়ালের পরিবর্তে এখানে তোমরা অন্তর্ভুক্ত করে নেবে যে অর্ধবার্ষিক পরীক্ষার জন্য যে বাংলার নব্য লেখক দিগের প্রতি নিবেদন, এইটি। এবং এখানে গৃহ এবং এই জীবন ও বৃক্ষের পরিবর্তে তোমরা বিলাসীকে অ্যাড করে নেবে। অর্থাৎ এই 6টি গদ্য থেকে আমাদের প্রশ্ন হবে অর্ধবার্ষিক পরীক্ষায়। এই যে দেখো অর্ধবার্ষিকের অংশ 100 নম্বরের যেই প্রশ্ন হবে। এবং গদ্য গেল। এরপর পদ্যের দিকে যদি তাকাই, বিভীষণের প্রতি মেঘনাদ আমাদের থাকবে, এটা আমাদের সিলেবাসে আছে। ঐকতান নেই। এটার পরিবর্তে আসবে সোনার তরী, রবীন্দ্রনাথ ঠাকুরের সোনার তরী এখানে অন্তর্ভুক্ত হবে। সাম্যবাদী, এটাও নেই এবার সিলেবাসে তোমাদের, সাম্যবাদী নেই। তোমাদের জন্য রয়েছে আহ বিদ্রোহী, অর্থাৎ এটাও কাজী নজরুল ইসলামের। তো এই পৃথিবীতে এক স্থান আছে, এটাও নেই আমাদের এবার অর্ধবার্ষিক পরীক্ষায় এখানে অন্তর্ভুক্ত হবে তোমাদের জন্য। আমি আবারও বলে দিচ্ছি, এই পৃথিবীতে এক স্থান আছে পরিবর্তে যেই কবিতাটি অন্তর্ভুক্ত হবে সেটি হলো সুচেতনা। তোমরা পূর্বের পেজগুলোতে দেখতে পেয়েছো সুচেতনা। আর তাহারই পরে মনে থাকবে আমাদের, আর সেই অস্ত্র থাকবে না, এটাও থাকবে না। এখানে দেখা যাচ্ছে 4টি কবিতা চেঞ্জ হবে, সেই এই অস্ত্রের পরিবর্তে এখানে আসবে প্রতিদান, জসীমউদ্দিনের, অর্থাৎ জসীমউদ্দিনের প্রতিদান কবিতাটি এখানে অন্তর্ভুক্ত হবে। তো সুপ্রিয় শিক্ষার্থী, এই যে ঐকতান, সাম্যবাদী, এই পৃথিবীতে এক স্থান আছে, সেই অস্ত্র, এই 4টি আমাদের থাকবে না। আমরা যদি দেখি তাহলে এগুলো থাকবে না। এর পরিবর্তে আমরা অন্তর্ভুক্ত করে নেব প্রতিদান জসীমউদ্দিনের, সুচেতনা জীবনানন্দ দাশের এবং বিদ্রোহী কাজী নজরুল ইসলামের এবং সোনার তরী রবীন্দ্রনাথ ঠাকুরের, এই 4টি কবিতা এই অর্ধবার্ষিক পরীক্ষায় অন্তর্ভুক্ত হয়ে যাবে। আর লাল সালুর অর্ধেক এবং নাটক সিরাজউদ্দৌলা এগুলো থাকবে অর্ধবার্ষিক পরীক্ষায়। আর এগুলো আমরা সিলেবাসে রেখেছি, আমরা পড়াবো সুযোগ পেলে। এখানে বানান ভুল আছে, তারপরে এই যে দেখো এখানে একটা বানান ভুল আছে, অর্থাৎ প্রিন্টিং মিস্টেক করেছে, তাহারই পরে মেন লেখা কিন্তু আসলে মনে হবে তাহারই পরে মনে, ব্যাকরণ বানান ভুল। তো যাই হোক, এখান থেকে আমাদের অর্ধবার্ষিক পরীক্ষা হবে। এবং বার্ষিক পরীক্ষার ব্যাপারটিও যদি আমরা একটু তাকাই, যে গদ্য অংশের মাসি পিসি আমাদের থাকবে, 52-এর দিনগুলো থাকবে, রেইনকোটও থাকবে, জাদুঘরে কেন যাবে এটা থাকবে না, এটার পরিবর্তে আসবে মানব কল্যাণ। মানব কল্যাণ আবুল ফজলের একটি প্রবন্ধ, এটাই এখানে অ্যাড হবে। মহাজাগতিক কিউরেটর থাকবে এবং নেকলেসও থাকবে। তো আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটি চেঞ্জ হবে, সেটি হচ্ছে মানব কল্যাণ। এরপর যদি বার্ষিক পরীক্ষার পদ্মের দিকে তাকাই, যে 18 বছর বয়স থাকবে, ফেব্রুয়ারি 1969ও থাকবে, 3 নাম্বার নুরুল দিনের কথা মনে পড়ে যায় থাকবে, 4 নাম্বার আমি কিংবদন্তির কথা বলছি থাকবে, লোক লোকান্তর থাকবে না। এই লোক লোকান্তরের পরিবর্তে আসবে আমাদের পদ্মা। এই পদ্মা কবিতাটি এখানে অন্তর্ভুক্ত হবে ফররুখ আহমেদের। এবং রক্তে আমার অনাদি অস্থিও থাকবে না। এই রক্তে আমার অনাদি অস্থির পরিবর্তে এখানে অন্তর্ভুক্ত হবে ছবি, আবু হেনা মোস্তফা কামালের
লের ছবি কবিতাটি এখানে অন্তর্ভুক্ত হবে। আর উপন্যাস লাল সালু সম্পূর্ণ এবং নাটক সিরাজউদ্দৌলা সম্পূর্ণ, এবং এর সাথে অর্ধবার্ষিক পরীক্ষা সম্পূর্ণ সিলেবাস সংযুক্ত হবে। তার মানে বার্ষিক পরীক্ষায় এই পুরো এই জিনিসগুলো সব পড়তে, অর্ধবার্ষিক পরীক্ষার জিনিসগুলো এখানে এসে অ্যাড হবে বার্ষিক পরীক্ষার সাথে। তো এভাবেই আমাদের আসলে মূলত অর্ধবার্ষিক পরীক্ষা এবং বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। আর প্রতি মাসের শ্রেণীকক্ষে পঠিত বিষয়বস্তুর উপর একটি করে ক্লাস টেস্ট অনুষ্ঠিত হবে, এটা আমরা ব্যবস্থা করে নেব। তো সুপ্রিয় শিক্ষার্থী, আমরা সিলেবাসটি বুঝতে পেরেছি। বাংলা প্রথম পত্রের আবার বাংলা দ্বিতীয় পত্রের ব্যাপার নিয়ে পরবর্তীতে আলোচনা করা হবে। তো আমরা একটু চলে যাব মান বন্টনে। যে আমাদের আসলে বাংলা প্রথম পত্রে যে প্রশ্ন হবে, সেই প্রশ্নের কিভাবে হবে, কয়টি প্রশ্ন থাকবে বা কিভাবে আমরা লিখব। আসলে সৃজনশীল প্রশ্ন মোট 11টি থাকবে, মোট 11টি প্রশ্ন থাকবে। এর মধ্যে এই যে দেখো, গদ্য অংশ থেকে, অর্থাৎ আমরা এতক্ষণ যে 12টি গদ্যের কথা বলেছি, এই গদ্য অংশ থেকে 4টি প্রশ্ন তোমাদের জন্য দেওয়া থাকবে, সৃজনশীল প্রশ্ন। এবং এই যে কবিতা অংশ, এই কবিতা অংশ থেকে থাকবে 3টি, অর্থাৎ আমাদের যে 12টি কবিতা রয়েছে, সেই 12টি কবিতা থেকে 3টি সৃজনশীল প্রশ্ন এখানে আমরা দেব। এবং সহপাঠ উপন্যাস অংশ থেকে আমরা 2টি প্রশ্ন দেব, এই যে 2টি প্রশ্ন দেব। এবং সহপাঠ নাটক অংশ থেকে আমরা আরো 2টি প্রশ্ন দেব। তাইলে 2 এবং 2 4, 4 আর 3 7, 7 আর 4 11, অর্থাৎ সর্বমোট আমাদের 11টি প্রশ্ন থাকবে। তো এই 11টি প্রশ্নের থেকে 7টি প্রশ্নের উত্তর তোমাদেরকে দিতে হবে। নাম্বার হলো 70, এই যে 7 10 70 আমরা দেখতে পাচ্ছি। তো গদ্য অংশ থেকে ন্যূনতম 2টি প্রশ্নের উত্তর দিতেই হবে, অর্থাৎ এই যে এই 4টি প্রশ্ন থেকে গদ্যের যে 4টি সৃজনশীল প্রশ্ন আসবে, সেখান থেকে 2টি প্রশ্নের উত্তর তোমাদেরকে দিতেই হবে। এরপর এই যে কবিতা অংশ থেকেও ন্যূনতম 2টি প্রশ্নের উত্তর দিতেই হবে, অর্থাৎ কবিতায় যে থেকে যেই 3টি সৃজনশীল প্রশ্ন আসবে, সেখান থেকে 2টি প্রশ্নের উত্তর তোমাদেরকে করতেই হবে। এবং উপন্যাস অংশ থেকে যে 2টি প্রশ্ন আসবে, সেখান থেকে 1টি প্রশ্নের উত্তর দিতেই হবে। এবং নাটক অংশ থেকেও ন্যূনতম 1টি প্রশ্ন সহ মোট 7টি প্রশ্নের উত্তর দিতে হবে। দেখো, একটা বিষয় লক্ষ্য করলে যে গদ্য অংশ থেকে যদি 2টা দিই, কবিতা অংশ থেকে 2টা, 2 2 4, আর উপন্যাস অংশ থেকে 1, নাটক অংশ থেকে 1, কত হলো? মোট 6টি প্রশ্ন হলো। তো আরেকটি প্রশ্ন কোথা থেকে দেব? আরেকটি প্রশ্ন আমরা ওই যে গদ্য থেকে কিংবা কবিতা থেকে কিংবা উপন্যাস কিংবা নাটক থেকে, এই যে যেই 4টি বা বা প্রশ্ন থেকে যাবে, অর্থাৎ 4টি 5টি প্রশ্ন থেকে, সেখান থেকে যে কোনো একটি প্রশ্নের উত্তর দিলেই হবে। কিন্তু মাথায় রাখতে হবে যে উপন্যাস থেকে অবশ্যই একটি, নাটক থেকে অবশ্যই একটি, গদ্য অংশ থেকে অবশ্যই 2টি, কবিতা অংশ থেকে অবশ্যই 2টি। এরপরে বাকি যে কোনো একটি থেকে একটি দিয়ে মোট 7টি প্রশ্নের উত্তর আমরা দেব। এভাবে আমাদের সৃজনশীল প্রশ্নের উত্তর আমাদের লিখতে হবে। তো সুপ্রিয় শিক্ষার্থী, আর বাকি যে 30 নম্বর, এই যে 30 নম্বর, সেটা হলো বহু নির্বাচনী প্রশ্ন। বহু নির্বাচনী প্রশ্নে আমাদের মোট 30টি প্রশ্ন থাকবে। এই যে দেখো, মোট 30টি প্রশ্ন থাকবে। গদ্য অংশ থেকে 12টি, অর্থাৎ 12টি গদ্য থেকে 12টি আসবে এমন কোনো কথা নেই। কোনো কোনো গদ্য থেকে 2টা 3টাও আসতে পারে। তো কিন্তু মোট 12টি প্রশ্ন থাকবে গদ্য অংশ থেকে। আবার কবিতাও আমাদের 12টি পাঠ্য, 12টি কবিতা থেকে 12টি প্রশ্ন হতে পারে। আবার এক কবিতা থেকে একাধিক প্রশ্ন থাকতে পারে। তো এবং উপন্যাস, অর্থাৎ সহপাঠের যে অংশ, উপন্যাস অংশ, সেখান থেকে 3টি বহু নির্বাচনী প্রশ্ন থাকবে। এবং সহপাঠ যে নাটক অংশ, সেখান থেকে 3টি প্রশ্ন থাকবে। তাহলে 12 12 24 আর 3 কত? 25। 12 12 24 আর 3 27, 27 আর 3 কত? 30। তো এই যে 30 নম্বর, 30 একে 30 আমরা দেখতে পাচ্ছি। তো এই যে বহু নির্বাচনী প্রশ্ন, অর্থাৎ যেটাকে আমরা অবজেক্টিভ প্রশ্ন বলি, তো অবজেক্টিভ প্রশ্ন গদ্য থেকে 12টি, কবিতা থেকে 12টি, উপন্যাস থেকে 3টি এবং নাটক থেকে 3টি, মোট 30টি প্রশ্ন হবে। এবং 30 সব কয়টি প্রশ্নের উত্তর দিতে হবে তোমাকে, এখানে কিন্তু কোনো প্রশ্নের উত্তর বাদ দিতে পারবে না। তো এই 30টি প্রশ্নের উত্তর দিলে নাম্বার তুমি পাবা 30। তো এই সর্বমোট 70 প্লাস 30 সমান সমান কত? 100 নাম্বারের প্রশ্নের এভাবেই আমাদের আসবে। তো সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা পুরো ক্লাসটি অত্যন্ত মনোযোগের সহিত দেখেছো। যারা দেখেছো তারা অবশ্যই অনেক 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 উপকৃত হবে। তার কারণ এই অংশটি যারা না বুঝতে পারবে, তারা আসলে বাংলা প্রথম পত্রের কিছুই বুঝতে পারবে না। তো আসলে সর্বপ্রথম আমাদেরকে যে কাজগুলো করা দরকার, এই যে মান বন্টন সম্পর্কে জানা, বই সম্পর্কিত আমাদের আইডিয়া নেওয়া, এগুলো অবশ্যই আমাদের অত্যন্ত মনোযোগের সহিত জানতে হবে। তো সুপ্রিয় শিক্ষার্থী, তোমাদের যদি এরপরও কোনো কিছু বুঝতে সমস্যা হয়ে থাকে, কমেন্ট বক্সে কমেন্ট করবে, প্রশ্ন করবে। অবশ্যই তোমাদের প্রশ্নের উত্তর আমি দেওয়ার চেষ্টা করব। তো সুপ্রিয় শিক্ষার্থী, যদিও
বাড়ির কাজ এখানে একটি লেখা হয়ে গেছে। তো বাড়ির কাজ দেব, তোমরা নিজেরাই করবে এবং নিজেরাই সেটার মূল্যায়ন করবে। যেহেতু আমার দেখার কোনো সুযোগ নেই, যেহেতু তোমরা আছো তোমাদের বাড়িতে, আমি আছি আমার স্থানে। তো সুপ্রিয় শিক্ষার্থী, তোমাদের জন্য যে বাড়ির কাজ দেব সেটি হচ্ছে যে তোমরা বাসায় বসে না দেখে 12টি গদ্যের নাম ও লেখকের নাম লিখবে এবং বইয়ের সাথে পরবর্তীতে মিলিয়ে দেখবে যে সঠিক বানানে 12টি গদ্যের নাম অর্থাৎ গল্প এবং প্রবন্ধের নাম লিখতে পেরেছো কিনা, এবং সঙ্গে সঙ্গে 12টি লেখকের নাম না দেখে লিখতে পেরেছো কিনা। অর্থাৎ 12টি গদ্য এবং এই 12টি গদ্যের যে লেখক রয়েছে তার নাম সঠিকভাবে না দেখে লিখতে হবে বাসায় বসে। আগে তোমরা অবশ্যই বই দেখে শিখে নেবে, বা আমার এই ক্লাস দেখে শিখে নেবে। আহ, আরেকটি পড়া দিয়ে দিলাম, সেটি হলো 12টি কবিতার নাম ও কবির নাম। এটাও না দেখে লিখতে হবে। তোমরা নিজের খাতায় 12টি কবিতার নাম এবং সেই কবিতার কবির নাম তোমরা সুন্দরভাবে লিখে আবার পরবর্তীতে বইয়ের সাথে মিলিয়ে দেখবে যে সঠিক বানানে সঠিকভাবে সঠিক রাইটারের নাম অর্থাৎ যেই কবিতার যেই কবি সেই নাম সঠিকভাবে লিখতে পেরেছো কিনা। আবার 12টি গদ্যের ক্ষেত্রে যেমন গল্প এবং প্রবন্ধ রয়েছে, তো ওই গল্পের রাইটার যিনি সেই রাইটারের নাম লিখতে পেরেছো কিনা সেটা মিলিয়ে দেখবে। প্রথম নিজে ভালোভাবে এই ক্লাসটি করবে, বই থেকে পড়বে, এরপরে বাসায় বসে লিখবে, লিখে বইয়ের সাথে আবার মিলিয়ে নিজের নাম্বার দেবে। তো 12 12 24টির নাম প্লাস, আসলে এখানে লেখা হয়নি, সেটা হলো যে নাটক এবং উপন্যাসের নাম এবং লেখকের নামও লিখে ফেলো। এই 26টি টপিকসের নাম এবং সঙ্গে সঙ্গে লেখক বা কবিদের নাম বা উপন্যাসিক বা নাট্যকারের নামও তোমরা লিখে 26টা যদি সঠিকভাবে পারো তাহলে তুমি নাম্বার পাবে 26 নাম্বার। এভাবে মূল্যায়ন করবে যে 26-এর মধ্যে কে কত পেয়েছো আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। তো সুপ্রিয় শিক্ষার্থী, বাড়ির কাজও দেওয়া শেষ। তো আমরা আসলে একদম সর্বশেষ পর্যায়ে চলে এসেছি। তো এ পর্যায়ে সুপ্রিয় শিক্ষার্থী তোমাদের কে যে কথাটি বলবো যে আসলে বিদায় বেলা বা বিদায়ের সময় চলে এসেছে। তো যারা এতক্ষণ যাবৎ অত্যন্ত মনোযোগের সহিত ক্লাসগুলো করেছো এবং নোট ডাউন করে রেখেছো, তাদের সবাইকে জানাই অসংখ্য অসংখ্য এবং এবং অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবে, সুস্থ থাকবে, সুন্দর থাকবে এবং সরকারি স্বাস্থ্যবিধি মেনে চলবে। খোদা হাফেজ।